K equal to Q into D divided by A into theta 2 minus theta 1 into T তুমি তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা বানাবে। তাহলে আমাকে নিয়মটা কি বলো, নিয়মটা কি হবে? সমস্ত নিচের ভ্যালুগুলোকে এক করতে হবে। তাহলে এর মান কত করব? 1 করব। থিটা 2 মাইনাস থিটা 1 এর মান সবসময় 1 করতে হবে। ফিজিক্সের যে কোনো সূত্র তৈরি করার নিয়ম নিচের ভ্যালুগুলোকে, রাশিমালার নিচের ভ্যালুগুলোকে সবসময় 1 করতে হবে। কিন্তু এখানে কেবলমাত্র এই d এর ভ্যালুটাকে আমরা 1 করব। ঠিক আছে? তাহলে কোনো পরিবাহীর একক ক্ষেত্রফল, একক বেধযুক্ত কোনো একক বেধ, একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর দুই বিপরীত তলের ক্ষেত্রে টেম্পারেচার যদি একক হয়, তাহলে স্থির অবস্থাতে প্রতি সেকেন্ডে লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাকে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। ওই পদার্থে তাপ পরিবাহিত। আবার বলছি, একক বেধ, একক প্রস্থচ্ছেদ যুক্ত কোন ধাতব পরিবাহীর দুই বিপরীত তলের টেম্পারেচার, উষ্ণতা যদি একক হয়, তাহলে প্রতি সেকেন্ডে লম্বভাবে স্থির অবস্থাতে যে পরিমাণ তাপ এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে পরিবাহিত হয়ে আসবে তাকেই বলা হচ্ছে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। এই তাপ পরিবাহিতাঙ্ক দেখে বুঝতে পারবে কোন বস্তুটা কত সুপরিবাহী। রূপা সবচেয়ে সুপরিবাহী। ওরা একটা দেখে তোমাদের বই একটা লিস্ট দেওয়া আছে, সেই লিস্টটা দেখলে বুঝতে পারবে। মানে এখানে দেওয়া আছে রূপোর হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক কত 0.97, তামার ক্ষেত্রে কত 0.92, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সোনার ক্ষেত্রে 0.72, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 0.60, দস্তার ক্ষেত্রে 0.26। তার মানে ওই ভ্যালুটা যার বেশি হবে সে তত বেশি সুপরিবাহী পদার্থ। ঠিক আছে? তাহলে রূপা সবচেয়ে সুপরিবাহী পদার্থ। তারপরে কি আছে আমাদের? তামা, সোনা। ঠিক আছে? আর আমাদের যে রান্নার যে বাসনপত্রগুলো তৈরি হয় কি অ্যালুমিনিয়াম, স্টিল, তামা এগুলো দিয়ে বেশি তৈরি হয় কি হয় তো? তার মানে এগুলো বেশি সুপরিবাহী পদার্থ। এবার রূপো দিয়ে তৈরি হয় না কি? রূপো দিয়ে আমাদের বাড়িতে ব্যবহার করি না, কিন্তু রূপোর হচ্ছে দামটা বেশি। ওইটা দিয়ে তো বাসনপত্র করা যাবে না, কারণ এত বেশি দামি জিনিসপত্র দিয়ে তো আমরা করতে পারবো না, মানে মূল্যটাও দেখতে হবে। তাহলে আমরা যে অ্যালুমিনিয়ামের পাত্রটা ব্যবহার করছি তার মূল্যটা অনেকটা কম, প্রকৃতিতে অনেক সহজভাবে পাওয়া যায়, এবং তার যে তাপ পরিবাহিতা যেটা আছে সেটাতে আমাদের রান্না বান্না করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সেই কারণে আমরা সেই ধরনের মেটেরিয়ালসগুলোকে পছন্দ করি। ঠিক আছে? এই লিস্টটা দেখে বুঝতে হবে, যে এই লিস্ট দেখে বুঝতে হবে কার পরিবাহিতা কত বেশি। সেই জায়গা থেকে পরিবাহিতাঙ্কের লিস্ট দেখলে বুঝতে পারবে যে কোন বস্তু কত সুপরিবাহী। ঠিক আছে? এবারে এখান থেকে সংজ্ঞাটা দেখো, তোমাদের সংজ্ঞাটাও দেখো আছে। কোন পদার্থের একক বেধ, একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পাতের দুই বিপরীত তলে উষ্ণতার পার্থক্য একক হলে স্থির অবস্থায় পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাকেই আমরা বলছি তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে তুমি মুখস্থ তো করবে না, তোমাকে সবসময় সূত্র থেকে সংজ্ঞাটাকে বানাতে শিখতে হবে। একক ক্ষেত্রফল বা একক প্রস্থচ্ছেদ, একক বেধযুক্ত কোন পরিবাহী প্লেটের, ঠিক আছে, দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে প্রতি সেকেন্ডে স্থির অবস্থায় লম্বভাবে যে পরিমাণ তাপ এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে পরিবাহিত হয়ে আসবে তাকেই বলা হচ্ছে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে সূত্র থেকে সংজ্ঞাটাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করো, তাহলে মুখস্থ করতে হবে। আর তুমি যদি আমি মুখস্থ করতে গিয়ে একটা উপাদান যদি ভুল করে যাও তাহলে সেই ক্ষেত্রে নাম্বার কেটে যাবে। তোমাদের সূত্রের সঙ্গে রিলেটেড হয়ে ইকুয়েশনটা, মানে কের সংজ্ঞাটাকে তৈরি করতে হবে। একক প্রস্থচ্ছেদ, ঠিক আছে, আর কি বলবো, একক বেধ যুক্ত কোন পরিবাহী প্লেটের দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি একক হয়, প্রতি সেকেন্ডে যে পরিমাণের তাপ লম্বভাবে স্থির অবস্থায় পরিবাহিত হয়ে আসবে তাকেই বলা হচ্ছে এই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। এবার এখান থেকে আমরা কি করব? একক বের করব। তাহলে এখান থেকে কে সমান কত হচ্ছে? কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1। কিউ মানে কত? ক্যালোরি। সিজিএস পদ্ধতি করছি। হ্যাঁ, আগের দিন তোমরা এইচ ইকুয়াল টু যেটা করেছে, এইচ মানে কি? এইচ ইকুয়াল টু এমএস টি2 মাইনাস টি1। এইচ এর একক কি ছিল? ক্যালোরি, তাই তো? আমরা আগের দিন যে সমীকরণটা করেছি এমএস টি2 মাইনাস টি1, এটা করেছি, দেখো এস যখন করেছি তাহলে এইচ বাই কত করেছিলাম? এম
T2 মাইনাস T1 আপেক্ষিক তাপের একক করেছিলাম খেয়াল করো এইচ এর একক সিজিএস পদ্ধতি কি বলেছিলাম ক্যালোরি তাই তো এম এর একক কি হবে গ্রাম এটা ডিগ্রি বুঝা গেছে এইভাবে আমরা করেছিলাম তাহলে হিটের সিজিএস পদ্ধতি এককটা কি হচ্ছে ক্যালোরি ক্যালোরি এখানে কি হবে সেন্টিমিটার বেদ মানে একটা দৈর্ঘ্য এই মানে ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি দুটো দৈর্ঘ্যের গুণফল তাহলে এখানে হচ্ছে সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কয়ার মানে বর্গ সেন্টিমিটার থিটা 2 মাইনাস থিটা 1 কত ডিগ্রি সেন্টিগ্রেড আর টি মানে হচ্ছে আমাদের সেকেন্ড এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক এসআই তাহলে ক্যালোরির জায়গায় কি বসবে জুল এখানে কি বসবে মিটার দৈর্ঘ্যের একক মিটার মিটার স্কয়ার ইনটু কেলভিন বুঝা গেছে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক এপিএস পদ্ধতিতে এককটা কি হবে এই ক্যালোরির জায়গায় কি বলছে ব্রিটিশ থার্মাল ইউনিট তাপের একক ব্রিটিশ থার্মাল ইনটু মিটারের জায়গায় ফিট ফিট স্কয়ার ইনটু ডিগ্রি ফারেনহাইট এটা হচ্ছে এপিএস পদ্ধতিতে সূত্রের জায়গা থেকে বোঝার চেষ্টা করো তাহলে কঠিন লাগবে না এসআই বা এমপিএস এটা ফিট ফিট এফটি ফিট স্কয়ার ইনটু ডিগ্রি ফারেনহাইট ইনটু সেকেন্ড তা তিনটি পদ্ধতি আমাদের এককগুলো এবার আমাকে মাত্রা বের করতে এবার তুমি এখানে যদি সংজ্ঞা তৈরি করো এখানে সংজ্ঞাটা করতে পারবে 1 সেন্টিমিটার কোনটা এসআই না মাইনাস না এটা তো ইউনিট এই সংখ্যাটা বানাতে পারবে সিজিএস পদ্ধতিতে 1 সেন্টিমিটার বেদ 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী প্লেটের দুই পৃষ্ঠের উষ্ণতার ব্যবধান যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয় প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তার পরিমাণ 1 ক্যালোরি হ্যাঁ কি না এখানে কি হবে 1 মিটার বেদ 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী প্লেটের দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি 1 কেলভিন হয় তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হয়ে আসবে লম্বভাবে স্থির অবস্থাতে তার মানটা হচ্ছে 1 জুল বুঝা গেছে এখানে কি হবে তাহলে 1 ফিট বেদ বিশিষ্ট কোন পরিবাহী প্লেটের দুই বিপরীত পৃষ্ঠের 1 ফিট স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহী প্লেটের দুই বিপরীত পৃষ্ঠে উষ্ণতার পার্থক্য যদি 1 ডিগ্রি ফারেনহাইট হয় তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ লম্বভাবে পরিবাহিত আসবে সেটার মান হচ্ছে 1 ব্রিটিশ থার্মাল ঠিক আছে তাহলে সংজ্ঞাটা তোমরা এখান থেকে ভেঙে ভেঙে করতে পারবে এককটা হয়ে গেল মাত্রা করতে হবে মাত্রা তাহলে k এর মাত্রাটা আমরা বের করব q ইনটু d ডিভাইডেড বাই a ইনটু থিটা 2 মাইনাস থিটা 1 ইনটু t q মানে ক্যালোরি তাপের একক ক্যালোরি হবে তাপ হচ্ছে একটা শক্তি আবার শক্তি মানে কি জানি কার্য কার্যের মাত্রা মানে কি কার্যের মাত্রা কিভাবে পাবো আমরা w ইকুয়াল টু বল ইনটু সরণ আবার বলটা সমান কি ভর ইনটু ত্বরণ ইনটু সরণ এখানে m এর মাত্রা কি হয় ভরের মাত্রা ক্যাপিটাল এ মানে কি হয় ত্বরণ ত্বরণ মানে কি বেগ বাই সময় সময় বেগ বাই সময় তাহলে a ইকুয়াল টু যদি বেগের পরিবর্তন বাই সময় সেটাকে আমি বেগ বাই সময় বলছি ঠিক আছে তাহলে আবার বেগ সমান কি সরণ বাই সময় তাহলে নিচে একটা টাইম আছে সময় স্কয়ার তাহলে l বাই ঠিক আছে সরণ মানে কি একটা দৈর্ঘ্য তো আর t মানে একটা সময় সময় মানে সময়ের মাত্রা t ক্যাপিটাল T স্কয়ার তাহলে এটা হবে l বাই t স্কয়ার তাহলে l p টু দি পাওয়ার -2 এই গোটা পার্টটা হচ্ছে মাত্রা হচ্ছে বলের মাত্রা ml p টু দি পাওয়ার -2 বুঝেছি s টা কি হচ্ছে s টা আরেকটা সরণ l তাহলে অ্যাকচুয়ালি কার্যের মাত্রা হবে ml স্কয়ার p টু দি পাওয়ার -2 এইটা এই মানটা কোথায় বসাবো q এর জায়গায় বসাবো তাপ শক্তি শক্তি মানে কার্য
তাহলে এখান থেকে আমাদের বসবে m l স্কয়ার t টু দি পাওয়ার -2, d মানে হচ্ছে একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে l, ঠিক আছে। তাহলে এখান থেকে a মানে কত, দৈর্ঘ্য স্কয়ার, তার মানে l স্কয়ার, থিটা 2 মাইনাস থিটা 1 টেম্পারেচার বোঝাচ্ছে, তার মাত্রা থিটা, ইনটু t মানে সময় বোঝাচ্ছে, সময় বলতে আমাদের ক্যাপিটাল। তাহলে এখান থেকে মাত্রা কি হলো, l স্কয়ার কেটে গেল, তাহলে m l t টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1, এটা হচ্ছে আমাদের তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা। তোমাকে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা তিনটে অপশন দিয়ে দিল, তোমাকে তো সেখানে নির্ণয় করে করতে হবে, সূত্র ছাড়া কিন্তু এই নির্ণয়গুলো ঠিকঠাক ভাবে করতে পারবে না, আন্দাজে বসিয়ে দিলে তাতে কিছু লাভ হবে না। সূত্র থেকে সবসময় সলভ করার চেষ্টা করো। কি বোঝা যাচ্ছে তো সবার? এরপরে আমি যে পাঠটায় আসবো সেটা হচ্ছে যুগ্ম পাতের মধ্য দিয়ে তাপের পরিবহন, এবং সেখান থেকে আমরা একটা বিষয় বের করব যে তুল্য তাপ পরিবাহিতাঙ্ক। তুল্য তাপ পরিবাহিতাঙ্ক বিষয়টা তোমরা একটা বিষয় আগে পড়েছ, একটু ইকুইভ্যালেন্ট বিষয়টা বুঝিয়ে দিই। তুল্য রোধ, রোধের একটা ধারণা পেয়েছিলে কি? আমি তোমাকে একটু ধারণা দিই, তারপর আমি এই জায়গাটা আসছি। এটা একটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সটা কি? একটা সার্কিটে মোটামুটি তোমাদের জানা আছে বলে আমি বলছি, একটা রেজিস্ট্যান্স যে প্রবাহের বিরুদ্ধে বাধা প্রদান করে, তাই তো? এরকম রেজিস্ট্যান্সের শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন কিংবা প্যারালাল কম্বিনেশন সম্পর্কে আইডিয়া আছে কি কারো? তাহলে এখানে হচ্ছে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, শুনেছো মোটামুটি, জানো কিছুটা। আমি তবু আরেকবার বুঝিয়ে দিচ্ছি বিষয়টা, তারপর আমি যুগ্মপাতের মধ্যে দিয়ে তাপের পরিমাণ আলোচনা করব। আমি তিনটে রেজিস্ট্যান্সকে নিচ্ছি, ঠিক আছে? এই তিনটে রেজিস্ট্যান্সকে নিচ্ছি, এইগুলো শ্রেণী সমবায় বানাবো। কিভাবে তৈরি করব? প্রথম মনে মনে তোমাকে একটা প্রান্তগুলো নাম্বারিং করে নিতে হবে, বুঝতে পেরেছো? নাম্বারিং করার পরে কি করবে, আমি রেজিস্ট্যান্স গুলোকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। এর 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর। যদি 2 এর সঙ্গে 1 এর সংযোগ থাকে, 2 এর সঙ্গে 1 এর এইভাবে সংযুক্ত থাকে পরপর, তখন যে সমবায়টা তৈরি হবে তাকে বলা হচ্ছে সিরিজ সমবায় বা শ্রেণী সমবায়, ঠিক আছে? আর এর 1 নম্বর, এর 1 নম্বর, এর 1 নম্বর একসাথে যোগ করে 2 নম্বর প্রান্তগুলোকে একসঙ্গে যোগ করে যুক্ত করলে যে সমবায় তৈরি হবে সেগুলো সমান্তরাল সমবায়। এই নাম্বারিং গুলো করার চেষ্টা করো, সমস্ত একগুলো একদিকে, দুইগুলো একদিকে। বুঝেছি কি? এটাকে আমি ব্যাটারির সাথে যুক্ত করতে পারি। এটা রোধের শ্রেণী সমবায়, রোধের সমান্তরাল সমবায়। আবার দুটোকে মিট করে আমরা মিশ্র সমবায় বানাতে পারি। ধরো এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স নিলাম, নিয়ে আমি এভাবে করছি, তাহলে এটা কি সমবায় হবে? এটা একটা শ্রেণী সমবায় হলো। তিনটে তুল্য রোধ বের করলে যেটা হবে সেটা একটা রেজিস্ট্যান্স, তিনটের একসাথে। এবার তুল্য রোধটা কি বলছি? তুল্য রোধটা যে তুমি একটা সার্কিটে দুটো রেজিস্ট্যান্স নিয়ে কাজ করছো, এমন একটা হিসেব আছে যে হিসেবের মধ্য দিয়ে তুমি পেয়ে যাচ্ছ একটা মান। ওই দুটোর পরিবর্তে একটা রেজিস্ট্যান্সকে যদি ওখানে বসিয়ে দাও, দেখা যাচ্ছে ওই রেজিস্ট্যান্সটা কাজটা করে দিচ্ছে, তাহলে ওই পার্টিকুলার দুটো বা তিনটে যে রেজিস্ট্যান্স তুমি নিচ্ছিলে সেগুলো লাগছে না। তাহলে সার্কিটটা ছোট হলো, সময় কম লাগলো, খরচটা কমলো। তা এইসব বিদ্যাগুলোকে কাজে লাগিয়ে আমরা কি করছি, সার্কিটটাকে আরো ছোট করে দিচ্ছি। সেই কারণে ইকুইভ্যালেন্ট সার্কিট, 2-3 জনের কাজকে যদি আমি একা করতে পারি, আমার 2-3 জন লোককে লাগবে কাজে, তাহলে ওই 2-3 জনের সমতুল্য লাগবে। সেরকম সার্কিটের হিসেবেও আমাকে করতে হবে, এমন একটা হিসেব করতে হবে যেখানে অনেকগুলো রেজিস্ট্যান্স তুমি লাগিয়ে দিচ্ছ। কিন্তু না লাগিয়ে যদি আমি এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রেজিস্ট্যান্সের হিসেবটা জানি, তাহলে কিন্তু আমি একটা ছোট রেজিস্ট্যান্স হিসেব করে লাগিয়ে দিলে কিন্তু আমার চলে যাচ্ছে। কি বলছি?
সেই হিসেবটা করার জন্য আমাদের এই তুল্য ব্যাপারটা আসে। তাহলে এখানে আমরা তুল্য রেজিস্ট্যান্স বের করে নিতে পারি। সেক্ষেত্রে তুল্য রেজিস্ট্যান্সের হিসেবটা তোমরা পরে জানবে। তাহলে তুল্য ব্যাপারটা বুঝতে পারছো কি ইকুইভ্যালেন্ট কথা। তুমি যখন ব্যাটারিকে যুক্ত করবে, ব্যাটারিও আমাদের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়। এই প্রান্তটা পজিটিভ, এই প্রান্তটা পজিটিভ। ড্রাই সেল যেগুলো বাজারে যে ব্যাটারিগুলো পায়, যদি দেখা যায় যে সমস্ত পজিটিভ গুলো যুক্ত করলে তারপরে দুটো প্রান্ত থেকে আমরা একটা রেজিস্ট্যান্সের সাথে যুক্ত করে দিলাম, তখন এটা হয়ে যাচ্ছে সমান্তরাল সমবায়, কোষের সমান্তরাল সমবায়। কিন্তু আমাদের টর্চ লাইটের যে ব্যাটারিগুলো থাকে সেগুলো কিভাবে এভাবে পরপর সাজানো থাকে টর্চে, মনে পড়ছে? তাহলে পজিটিভ, এটা নেগেটিভ, আবার পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, বুঝে আছে? তাহলে এদের সঙ্গে কানেকশন আছে। তাহলে পজিটিভ নেগেটিভের সাথে যদি যুক্ত থাকে, এইভাবে যুক্ত থাকলো, তার একটা প্রান্ত দিয়ে পরে আমি কি করছি, একটা বাল্বের সঙ্গে যুক্ত করতে পারি, না রেজিস্ট্যান্সের সঙ্গে যুক্ত করতে পারি। ঠিক আছে, এটা টর্চের লাইটের মধ্যে এইভাবে থাকে। তাহলে এটা হচ্ছে শ্রেণী সমবায়, কোষের শ্রেণী সমবায়। পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এইভাবে যুক্ত থাকলে তখন সেটা হচ্ছে কোষের। তাহলে আমরা এই পজিটিভ নেগেটিভ, পজিটিভ হচ্ছে কোষের, এটা হচ্ছে শ্রেণী সমবায়, এখানে রেজিস্ট্যান্স, এটা সার্কিট সিম্বল। আর এটার ক্ষেত্রে কি হবে, সমস্ত পজিটিভ গুলো একদিকে, এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত, ব্যাটারি সমস্ত পজিটিভ গুলো একদিকে আর সমস্ত নেগেটিভ গুলো একদিকে যুক্ত করে যে সার্কিটটা পাচ্ছি সেটা বলছি কোষের সমান্তরাল সমবায়। এভাবে তোমাদের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় অনেক জায়গায় তোমরা পড়বে। ঠিক আছে, ক্যাপাসিটরের ক্ষেত্রে পড়বে যখন 12 এ উঠবে। এখানে এটা তোমাদের একটু বললাম। এবার প্লেটের ক্ষেত্রে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, আমি একটা প্লেট নিলাম, আরেকটা একই ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটা প্লেট নিয়েছি, ভালো করে বোঝার চেষ্টা করো। আরেকটা প্লেট নিলাম, এই পরপর যদি প্লেটগুলোকে রাখি, তাহলে তোমাকে মনে করতে হবে যে এই যে প্লেটটা নিয়েছি এটা তামার প্লেট, আরেকটা নিচ্ছি লোহার প্লেট, তাহলে এই প্লেটেরও নাম্বারিং করো। এক, এটার আমি ক্ষেত্রফলটা ছোট হচ্ছে কিন্তু এক সমান ক্ষেত্রফল নিতে হবে, এর এক দুই। এইভাবে সমান ক্ষেত্রফল বিশিষ্ট অনেকগুলো প্লেট নেই, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে যুক্ত করছি, এক দুই, এক দুই। তাহলে 2 এর সঙ্গে 1 যোগ করলে কি হবে, কি সমবায়? এক্ষুনি বললাম 2 এর সঙ্গে 1 নম্বর প্রান্ত যুক্ত করলে কি সমবায়, শ্রেণী সমবায়। আর যদি আমি বলি যে 1 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে 2, ধরে 1 নম্বর প্রান্ত, 2 নম্বর প্রান্ত, এইটাকে দুটো ভাগে ভাগ করলাম, উপরেরটা তামা আর উপরেরটা তামা, নিচেরটা লোহা। ঠিক আছে, আমি ধরে এখান থেকে দাগ টেনে দিচ্ছি, এটা লোহা, এটা তামা, এটা হচ্ছে লোহা, এটা হচ্ছে তামা। এই পোরশনটা 1 নম্বর প্রান্ত, এটাও 1 নম্বর প্রান্ত, এটাও 1 নম্বর প্রান্ত, এটা 1 নম্বর, এটা তো গোটাটাই লোহা আর এটা গোটাটাই তামা। তাহলে এটা হচ্ছে 2 নম্বর প্রান্ত, 2 নম্বর প্রান্ত। এর তামা লোহার 2 নম্বর প্রান্তগুলো একদিকে আর লোহা তামার 1 নম্বর প্রান্তগুলো একদিকে, তাহলে সেটা কি সমবায়, সমান্তরাল সমবায়। তাহলে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানে যুগ্ম পাতের মধ্য দিয়ে তাপের পরিবহন চলবে, যুগ্ম পাতটাকে পর পর আমরা রাখছি, একটার পর দুটো তিনটে, এইভাবে তুমি সজ্জিত করে এক প্রান্তে গরম করবে আর এক প্রান্ত তাপটা পরিবাহিত হয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, থিকনেসের দিকটা আঁকবো। যদি থিকনেস বা বেধ ডিভাইডেড হয়, এটা মাথায় রাখবে, যদি প্লেটগুলো থিকনেস বা বেধ ডিভাইডেড হয় তখন ভাববে সেটা হচ্ছে শ্রেণী সমবায়। আর ক্ষেত্রফল ভাগ হলে, এটা ক্ষেত্রফল ভাগ করেছি, ক্ষেত্রফল ভাগ হলে মনে করতে হবে সেটা হচ্ছে সমান্তরাল সমবায়, প্লেটের সমান্তরাল সমবায়। তাহলে আমি কি করলাম, যে ছবিটা আঁকছি সেটা হচ্ছে বেধের দিকে আঁকছি, এটা x1, এটা x2 বেধ হয়ে গেছে জিনিসটা। এই প্রান্তে টেম্পারেচার কত, θ2, এই প্রান্তে টেম্পারেচার θ1, আর এটা হচ্ছে যুগ্ম পাতের মাঝখানে যে সংযোগ স্তরের টেম্পারেচার হচ্ছে θ। তাপটা এই পাশ থেকে দেওয়া হচ্ছে, তাপটা পরিবাহিত হয়ে এই প্রান্তে আসছে। ঠিক আছে, তাহলে এইবারে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। কোন সূত্র প্রয়োগ করব, এই পরিবাহিতাঙ্কের যে সূত্রটা আমরা এতক্ষণ আলোচনা করব ওই সূত্র দিতে হবে। তাহলে এর ক্ষেত্রফল কত, a,
দেখো ক্ষেত্রফল কিন্তু ভাগ হচ্ছে না, পরপর সাজাচ্ছি। ক্ষেত্রফল সবার একই থাকছে, দুটো প্লেট একই রকম, দুটো বই যদি নেই তাহলে ক্ষেত্রফল তো একই থাকবে। এটা তামার আর একটা বই নিচ্ছি পাশে, সেটা হচ্ছে লোহার। তা দুটোর ক্ষেত্রফল একই থাকে, ক্ষেত্রফল ভাগ হয়েছে, কিন্তু একটা মোটা বই নিয়েছি, একটা পাতলা বই নিয়েছি। তা মোটা বইটাকে আমরা একটা লোহার প্লেট ধরলাম, আর মোটা বইটাকে আমরা তামার প্লেট ধরলাম। তাহলে এই বরাবর যদি সজ্জিত করি, আর তোমার দুটো বই দাও না তাহলে, বই দাও। তাহলে এই দুটো বই ক্ষেত্রফল তো একই একই। তাহলে আমি এটা একটা পাতলা বই, একটু এটা সেই তুলনায় মোটা বই। তাহলে এই দুটোকে, একটাকে লোহা ধরেছি, একটাকে তামা। এই যে দুটো প্রান্ত, তাহলে এইটাকে যদি আমি লোহা ধরি, এটাকে তামা ধরি, তাহলে লোহারটা x1 আর তামারটা x2। তাহলে বেদ বরাবর ডিভাইডেড হচ্ছে, কিন্তু ক্ষেত্রফল তো একই থাকছে সবার, হ্যাঁ কি না? এইটাই বোঝাচ্ছে। তাহলে এটা যদি আমরা বুঝে নিই, তাহলে সেই ক্ষেত্রে দেখো x1 এটা করলাম, এটা x2 করলাম, বেদের দিক বরাবর লিখছি, কিন্তু ক্ষেত্রফলটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে x1 x2 এর ক্ষেত্রফল কিন্তু একই থাকছে। আর তাপ পরিবাহিতাঙ্ক কত? এটা k1, এটা k2। দুটো আলাদা মেটাল বা আলাদা ধাতু যেহেতু, তাদের তাপ পরিবাহিতাঙ্ক আলাদা হবে। এটা k1 k2। এইবার দেখো এই যে তাপটা লম্বভাবে পরিবাহিত হচ্ছে, সেটা কোন অবস্থায় ধরবো? স্থির অবস্থাতে ধরবো। স্থির অবস্থাতে ধরলে সম্পূর্ণ তাপটা পরিবাহিত হয়ে এই জায়গাটা আসছে। আমি যদি লোহার প্লেটের কথা ভাবি, তাহলে সেই ক্ষেত্রে পরিবাহিত তাপ যদি Q1 ধরি, Q1 সমান কত হবে? K1। এটা একই থাকবে, ক্ষেত্রফল একই থাকবে। উষ্ণতার পার্থক্য হবে θ2 মাইনাস θ। তাহলে এই দুটো টেম্পারেচার কত? θ2, এখানে θ দিয়েছি, ইনটু কত হচ্ছে T ডিভাইডেড বাই কত হবে? x1। ডি এর জায়গায় আমরা x1 ধরছি। আগে সমীকরণে আমরা d ধরেছি, এখানে কি ধরছি? d এর জায়গায় কি ধরছি? থিকনেসটা x1 ধরেছি। Q2 কত হবে? K2, এই প্রান্ত দুটো দেখো, K2 ইনটু a θ মাইনাস θ1, কারণ এখানে θ2 গ্রেটার দেন θ গ্রেটার দেন বুঝতে পেরেছো? ইনটু T ডিভাইডেড বাই কত হবে? এইবার এই দুটো প্লেটের পরিবর্তে আমি এমন একটা প্লেট নেব, ঠিক আছে, যে কোনো সংকর ধাতুর প্লেট নিতে পারি, সেটা পরীক্ষামূলক ভাবে উঠে আসবে। সেই ধরনের আমরা ধরে নিচ্ছি একটা প্লেট নিচ্ছি, ভেতরে আছে। তাহলে আমি যদি এই দুটো প্লেটের পরিবর্তে একটা প্লেট নেবো, ভালো করে বোঝো, শোন, আমি এখানে তামা লোহা নিচ্ছি না, এমন একটা ধাতব প্লেট চুজ করলাম, যার থিকনেস কত হবে? থিকনেস কিন্তু x1 প্লাস x2 হবে, এদের বেধের সমান হবে। এরকম একটা মোটা প্লেট নিয়েছি, ঠিক আছে। দুই পৃষ্ঠের টেম্পারেচার কত হবে? θ2, এই পৃষ্ঠের টেম্পারেচার হবে θ1, আর তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কি? বোঝার চেষ্টা করো কি কথা বলছি। তাহলে এই জায়গা থেকে এখানে সমীকরণ কত হবে? ক্ষেত্রফলে, তাহলে কিউ পরিমাণ যদি তাপ পরিবাহিত হয়ে আসে, তাহলে কিউ ইকুয়াল টু হবে 3 ইনটু a ইনটু θ2 মাইনাস θ1 ইনটু d ডিভাইডেড বাই কত হবে? x1 প্লাস x2। বোঝা গেছে বিষয়টা? এই মানে এই দুটো প্লেটের পরিবর্তে আমি আরেকটা অন্য প্লেট ধরছি, যে প্লেটের থিকনেস বলছি x1 প্লাস x2, ক্ষেত্রফল বলছি a, তুল্য তাপ পরিবাহিতাঙ্ক হিসেব করছি, তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কি? স্থির অবস্থাতে Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু কিন্তু Q এর লম্বভাবে যে তাপটা পরিবাহিত হয়ে আসছে, এই কন্ডিশন হতে হবে। এখানে লম্বভাবে তাপ পরিবাহিত হয়ে যেটা আসছে এই প্রান্তে, এই Q1 যদি হিসেব করি, আবার এখান থেকে এখানে যে তাপটা পরিবাহিত হয়েছে Q2, স্থির অবস্থাতে কেউ তো গ্রহণ করছে না, কারণ তো উষ্ণতা বাড়ছে না, তার মানে সম্পূর্ণ তাপটা কি হচ্ছে? পরিবাহিত হয়ে আসছে। সেই জন্য এখানে কন্ডিশনটা Q1 ইকুয়াল টু Q2, আর এই যে Q এর মানটা এই পাশে তাপ পরিবাহিত হয়ে আসছে Qটা, এগুলো কিন্তু সবাই সমান, না হলে তুল্য তাপ পরিবাহিতাঙ্ক করা যাবে না। কারণ এখানে তাপ, যে পরিবাহিত তাপের পরিমাণটা হবে হিসেব করবে, সেগুলোর মানের সঙ্গে এই মানটা কিন্তু সবসময় সমান হবে, ঠিক আছে, হতেই হবে, না হলে তুল্য তাপ পরিবাহিতাঙ্ক আমরা হিসেব করতে পারবো। এইবার দেখো
কত আগেরটা স্যার পুরো কেটে তাহলে এখানে q1 ইকুয়াল টু q2 তাহলে k1 है তাহলে k1 a into theta 2 minus theta into t divided by x1 ইকুয়াল টু কত হচ্ছে k2 into a theta minus theta 1 into t divided by x2 তাহলে এখান থেকে আমরা যদি লিখি তাহলে কত হচ্ছে a into t theta 2 minus theta divided by কত হচ্ছে x1 by k1 আর এটা কত হচ্ছে theta minus theta 1 আর এটা হচ্ছে a into t divided by কত হবে x2 divided by k2 k2টা নিচে নামাতে পারি তো a by b equal to c by d যেহেতু দুটো প্লেট একসাথে কাজ করছে তাই আমাকে দুটোকে কম্বাইন করে একটা ফাইনালি একটা রেজাল্টে আসতে হবে তাহলে a by b equal to c by d হয় তাহলে আমরা এটা কি করতে পারি a plus c divided by যোগভাগ করতে হ্যাঁ তাহলে কত আসবে বলো a into t theta 2 minus theta প্লাস কত হচ্ছে a into t theta minus theta 1 divided by x1 by k1 plus x2 by তাহলে kt কমন নিলে কত হচ্ছে বল theta 2 minus theta plus theta minus theta 1 divided by x1 by k1 plus x2 by k2 আর এখান থেকে আমাদের কত পাচ্ছি তাহলে থিটা থিটা কেটে যাচ্ছে তাহলে a into t theta 2 minus theta 1 divided by x1 by k1 plus x2 by তাহলে এখানে এক নম্বর সমীকরণ হয়ে গেল কম্পেয়ার করবে এটা জাস্ট কোনটা a into t x1 এটা হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল tটা হচ্ছে টাইম স্যার x2 by k2 তাই তো x2 by k2 এবার যদি আমরা এরিয়াটাকে একক ক্ষেত্রফল একক সময় ধরে নিই তাহলে এই মানটা থাকবে না শুধু এইটা বা এইটা আসবে ঠিক দুটো সূত্র কম্পেয়ার করে দুটো পার্ট থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি ঠিক আছে দরকার নেই ওটা যেমন আছে থাকবে এবারে আমরা যে যুগ্ম পাত্রটাকে বাদ দিয়ে যে একটা আলাদা প্লেট নিলাম যেটার সঙ্গে কম্পেয়ার করে তুল্য তাপ পরিবাহিত আমরা নির্ণয় করবো সেক্ষেত্রে আমরা কিউর মানটা কত পেয়েছি k into a into theta 2 minus theta 1 into t divided by x1 plus x2 পেয়েছি এটাকে লিখলে কি হবে theta 2 minus theta 1 তাহলে এখানে a into t থাকবে divided by x1 plus x2 divided by k থাকবে কিনা পরের যে সমীকরণটা পেয়েছি তাহলে এটা এক নম্বর সমীকরণটা দুই নম্বর সমীকরণ দেখো উপরের পার্ট দুটো কিন্তু একই উপরের পার্ট দুটো একই আসছে না একই আসছে নিচের পার্টগুলোর মধ্যে যদি কম্পেয়ারিং করি তাহলে x1 plus x2 by k equal to কত আসবে x1 by k1 plus x2 by k তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা তুল্য তাপ পরিবাহিতার মানটা গণনা করব তাহলে x1 plus x2 divided by k equal to x1 by k1 plus x2 by k এই দুটোর পরিবর্তে 3 তে 4 তে 5 তে 6 টা m সংখ্যক প্লেট নিতাম তখন সমীকরণ আসতো x1 plus x2 plus x3 plus dot dot xn divided by k equal to কত আসবে x1 by k1 x2 by k2 x3 by k3 plus dot 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 xn by kn আমি দুটোর পরিবর্তে আমি অসংখ্য প্লেট নিতে পারি পাশাপাশি পর পর যুক্ত করতে পারি
সেই ক্ষেত্রে তুল্য তাপ পরিবাহিতাঙ্কের সমীকরণ। এই যে কন্ডিশনটা পেয়েছি তো, এই কন্ডিশনের উপর আবার কিছু প্রশ্ন আসতে পারে। কিভাবে আসবে? তাহলে এই যে x1 প্লাস x2 ডিভাইডেড বাই k ইকুয়াল টু কত হচ্ছে x1 বাই k1 প্লাস x2 বাই k2, তাই তো? এবার তোমাকে বলে দিচ্ছে যে x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু x। তুমি তো বেদগুলো আলাদা ধরেছো, প্রত্যেকটা প্লেটের বেদ আলাদা ধরেছো, কিন্তু বেদের মান যদি একই হয় তখন এই সমীকরণে কি করতে হবে? x1 এর জায়গায় x বসাতে হবে, x2 এর জায়গায় x বসাতে হবে, x1 এর জায়গায় x, x2 এর জায়গায় x বসাতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে মানটা বসাতে হবে। ইকুয়াল টু x বাই k1 প্লাস x বাই k2। বুঝে গেছে জিনিসটা? তাহলে বোথ সাইড থেকে x গুলো বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত আসবে? 2 বাই k ইকুয়াল টু 2 বাই k ইকুয়াল টু 1 বাই k1 প্লাস 1 বাই k2। ঠিক আছে? তাহলে এখান থেকে k কত আসবে? তাহলে k1 k2 k1 প্লাস k2 বা k2 প্লাস k1 উল্টে দিলে কত আসবে? k বাই 2 k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2, 2টা এখানে নিয়ে চলে আসবে। তাহলে সমীকরণটা কি আসছে? 2k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2। তিনটে প্লেট দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তখন কি আসবে? x1 বাই k1 প্লাস x2 বাই k2 প্লাস x3 বাই k3, তাই তো? ইকুয়াল টু কত আসবে? x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই এই সংখ্যাটা আসবে। আমরা তো দুটো দিয়ে ক্যালকুলেশন করলাম, সেই সংখ্যাটা যেটা পেয়ে সেখানে x1 x2 ইকুয়াল টু x বসিয়েছি। তিনটে দিয়ে যদি করি তখন এই সম্পর্কটা আসবে না? এইবারে এখানে কি করব? x1 x2 ইকুয়াল টু x3 ইকুয়াল টু কত করব? x করে দাও, বা এখানে d1 d2 d3 করতে পারো, ইকুয়াল টু d করতে পারো। অ্যাপ্লিকেশন গুলো চেঞ্জ হতে পারে, বই দেখবে তোমাদের d দিয়েই পড়া আছে। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশনটাতে বসাই তাহলে কত আসবে? তাহলে x বাই k1 x বাই k2 প্লাস x বাই k3, এটা কত আসবে? 3x বাই, তাহলে x টার্মটা যদি x গুলো সব বোথ সাইড থেকে কমন নিয়ে বাদ দিয়ে দিই তাহলে কত আসবে? 3 বাই k ইকুয়াল টু 1 বাই k1 1 বাই k2 প্লাস 1 বাই k3। 3 বাই k ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত? k ইকুয়াল টু কত লিখব? 3 ডিভাইডেড বাই 1 বাই k1 1 বাই k2 প্লাস 1 বাই k3। এই ধরনের একটা সম্পর্ক প্রমাণ করতে দেওয়া থাকে। এই টোটাল ভ্যালুটাকে কি করব? 3 এর নিচে নামাও আর k টাকে ওইদিকে নিয়ে চলে যাও। তাহলে k ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 3 ডিভাইডেড বাই, হবে না এটা? হচ্ছে তো? এই টোটাল যে ভ্যালুটাকে আমরা কি করব? k এর কাছে নিয়ে আসব, k টাকে ওইদিকে নিয়ে কোনাকুনি করব। তাহলে 3 ডিভাইডেড বাই এই ভ্যালুটা আসছে না? 3 ডিভাইডেড বাই 1 বাই k1 প্লাস 1 বাই k2 প্লাস 1 বাই k3। এভাবে প্রশ্ন থাকে এখান থেকে। তাহলে একটা যুগ্ম পাতের মধ্য দিয়ে তাপের পরিবহন সংক্রান্ত তুল্য তাপ পরিবাহিতাঙ্কের গণনা হবে।
এতগুলো জায়গা তোমাকে নির্ণয় করতে হবে। এরপরে আসবে যে সংযোগস্থলের টেম্পারেচার নির্ণয়। সংযোগস্থলের টেম্পারেচার আমরা নির্ণয় করব, বুঝেছি কি? সংযোগস্থলের টেম্পারেচার যদি আমরা নির্ণয় করি সেক্ষেত্রে কি করব? মুছে দিচ্ছি। সংযোগস্থলের টেম্পারেচার বলতে কি, এই যে দুটো প্লেটকে নিয়েছিলে পাশাপাশি, এই প্লেটের একটা পৃষ্ঠের টেম্পারেচার ছিল θ2, এটা কত ছিল θ1, এই টেম্পারেচার কত ছিল θ। ভালো করে বোঝা যাচ্ছে? তাহলে এই যে θ টেম্পারেচার, এটা θ1 θ2, এই টেম্পারেচারের মান নির্ণয় করতে হবে। তাহলে এই দিকে যে তাপটা পরিবাহিত হয়ে আসছে সেটার মান কত ছিল? Q1 equal to K1A into θ2 minus θ into T divided by কত ছিল? x1। এটা x1 ছিল, এটা x2 ছিল। তাহলে এখান থেকে Q1 বাই কত করব? A into T, ঠিক আছে? A into T নিচে নামিয়ে নিলাম। এটা কত করব? θ2 minus θ divided by x1 by Q1। এটা করতে পারি, ঠিক আছে? আবার দ্বিতীয় ক্ষেত্রে এই দুটো প্রান্তের মধ্যে তাপের যে সঞ্চালনের ক্ষেত্রে যে সমীকরণটা হবে সেটা কত হচ্ছে? Q2 equal to K2 into A θ minus θ1 into T divided by কত হবে? x2। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি Q2 divided by A into T, তাহলে কত হবে? θ minus θ1 divided by x2 by Q1 equal to Q2, है कि না? যেহেতু Q1 equal to Q2 আমরা বলছি, A T তে দুটোর ক্ষেত্রেই সমান, স্বাভাবিকভাবে এই ভ্যালুটা, এই যে 1 নম্বর সমীকরণ আর এখান থেকে আমরা পাচ্ছি 2 নম্বর সমীকরণ, তাহলে 1 equal to 2 লিখতে পারি। তাহলে 1 equal to 2 যদি আমরা লিখতে পারি তাহলে আমরা লিখে ফেলি 1 equal to 2। তুমি যদি Q2 এর জায়গায় Q1 বসাও তাহলে Q1 বাই এটি, Q1 বাই ভ্যালু একই হচ্ছে না? একই ভ্যালু হচ্ছে তো। তাহলে এখানে কত আসবে? θ2 minus θ divided by K1 x1 equal to θ minus θ1 equal to কত আসবে? K2 divided by কোথায় যা এইটা Q এইদিকে সব Q, এইদিকে θ। এটা আমরা কি বের করছি? অ্যাকচুয়ালি সংযোগস্থলে যে টেম্পারেচারটা কত হচ্ছে সেই টেম্পারেচারের মান নির্ণয় করছি, সংযোগস্থলের টেম্পারেচার। আর আগেরটা কি বের করেছি? তুল্য তাপ পরিবাহিতাঙ্ক। তার ক্ষেত্রে শ্রেণী সময় যদি পাত্র পরপর যুক্ত থাকে সেক্ষেত্রে শ্রেণী সময়ের ক্ষেত্রে আমাদের তুল্য তাপ পরিবাহিতাঙ্ক। এগুলোর উপর ডিপেন্ড করছে অনেক কিছু। এগুলোর ক্ষেত্রে তো আমরা এগুলোর মান হিসেব করে করে তো বিভিন্ন ধরনের আজকে যে রান্নার যে সামগ্রীগুলো বিভিন্ন জায়গায় যে আমরা ব্যবহার করছি যন্ত্রপাতিগুলো, সেগুলো তৈরি করতে তো আমাদের এইসব তাপ পরিবাহিতাঙ্কের মানগুলো লাগবে, তুল্য তাপ পরিবাহিতাঙ্ক লাগবে, সংখ্যা ধাতু বানাতে কাজে লাগবে, ঠিক আছে? সেইগুলো হিসেব করে করে কোনটা তুল্য তাপ পরিবাহিতাঙ্ক ওইটার মানের সঙ্গে সমান হচ্ছে, তাহলে আমরা সেই মেটেরিয়ালস গুলোকে তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই তুল্য তাপ পরিবাহিতাঙ্ক একটু ইম্পর্টেন্ট, বিশেষ করে সংকর ধাতু নির্মাণের ক্ষেত্রে। আমি যে অনুপাতে মেশাচ্ছি বিভিন্ন ধাতুগুলোকে, তাহলে সেগুলো মেশানোর পরে সেটাকে আবার পরীক্ষা করে দেখছি যে তার পরিবাহিতাঙ্ক কত। যখন দেখছি পরিবাহিতাঙ্ক এর মানের সঙ্গে ঠিকঠাক আসছে তখন বলছি যে ওই দুটো প্লেটের সমতুল্য এটা।
বুঝলি? সেই ধরনের প্লেটকে বানাতে সুবিধা হচ্ছে এই হিসেব নিকেশ গুলো থাকার জন্য। কারণ এখান থেকে যদি আমি ক্যালকুলেশনটা টানি রাখি কি হচ্ছে, তাহলে এই যে এইটা কি করলাম, θ2 ডিভাইডেড বাই k1 x1, θ ডিভাইডেড বাই k1 বাই x1 হবে তো, লেখা যায় তো, θ ডিভাইডেড বাই k2 বাই x2, θ1 ডিভাইডেড বাই k2 বাই x2 লেখা যায়। সেই ক্ষেত্রে আমরা কি করব, θ গুলোকে একদিকে নিয়ে আসবো, a কমন নিচ্ছি, তাহলে θ কমন নিলে কত, θ ডিভাইডেড বাই x2 বাই k2 প্লাস কত হবে, θ ডিভাইডেড বাই x1 বাই x1 বাই k1। ইকুয়াল টু কত হচ্ছে, θ2 ডিভাইডেড বাই কত হচ্ছে x1 বাই k1 প্লাস θ1 ডিভাইডেড বাই কত হচ্ছে x2 ডিভাইডেড বাই k2। আর এখানে θ কমন নিলে কত আসবে, k2 বাই x2 k1 বাই x2। কেন করলাম, k2 টা উপরে উঠে যাবে, k1 টা উপরে উঠছে কি, তাহলে আমি লিখতে পারি k2 বাই x2 প্লাস k1 বাই x1। আর এটা কত হচ্ছে θ2 k1 বাই x1, θ1 k2 ডিভাইডেড বাই x2, θ ইকুয়াল টু কত, θ2 k1 বাই x1 প্লাস θ1 k2 divided by x2 divided by k2 by x2 plus k1 by। এটা ক্যালকুলেশন যদি তোমাদের পরীক্ষাতে থাকে তখন এই মান এইভাবে বের করবে, কিন্তু ম্যাথ কষার সময় এই কথাটা মাথায় রাখবে, এই সূত্রটা মাথায় রাখবে, এই সূত্রটা, অন্য কোনটা মাথায় রাখলে তুমি এত বড় সূত্র মাথায় রাখতে পারবে, এইটা মাথায় রাখবে, θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই k1 বাই x1, θ মাইনাস θ1 ডিভাইডেড বাই k2 বাই x1। এগুলোর মান দেওয়া থাকে, মান বসিয়ে দিলে সহজে বেরিয়ে চলে আসে। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে এই পার্টটা মাথায় রাখতে হবে ম্যাথ কষার সময়। তাহলে যুগ্ম পাতের মধ্য দিয়ে তাপের পরিবহন সংক্রান্ত আমরা তুল্য তাপ পরিবাহিতাঙ্ক এবং সংযোগ স্থলের টেম্পারেচার নির্ণয় করলাম। আমরা যুগ্ম পাতের মধ্য দিয়ে তাপের পরিবহন সংক্রান্ত তুল্য তাপ পরিবাহিতাঙ্ক এবং সংযোগ স্থলের টেম্পারেচার নির্ণয় করব। এই যে এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো, এরপরে একটা এটা কি সমবায় হলো, এটা হচ্ছে শ্রেণী সমবায়। প্লেটগুলোকে যদি শ্রেণী সমবায় যুক্ত করি তখন এটা হবে। এবার সমান্তরাল সমবায় যদি যুক্ত করি সেক্ষেত্রে তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কি হবে। সমান্তরাল সমবায়টা বুঝতে পেরেছো, যে 1 নম্বর প্রান্তগুলো একদিকে, 2 নম্বর প্রান্তগুলো একদিকে থাকবে। এই ক্ষেত্রফলটাকে ডিভাইডেড করব, ক্ষেত্রফলটাকে ডিভাইডেড করলে যে সমবায়টা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে সমান্তরাল সমবায়, পরিবাহী প্লেটের সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কোন দিকটা আঁকবো, আগে যেমন বেধের দিকটা আঁকছিলাম এবার ক্ষেত্রফলের দিকটা আঁকবো। এটা হচ্ছে a1 ক্ষেত্রফল, এটা হচ্ছে a2। ঠিক আছে, তাহলে দুই বিপরীত পৃষ্ঠের টেম্পারেচার পার্থক্য হচ্ছে θ2 থেকে θ1। ঠিক আছে, ক্ষেত্রফলটাকে ভাগ করছি, আর তুল্য তাপ পরিবাহিত প্রত্যেকটা প্লেটের তাপ পরিবাহিতাঙ্ক কত হচ্ছে, এটা যদি আমি লোহা ধরি এটা তামা ধরি তাহলে এর তাপ পরিবাহিতাঙ্ক k1 আর এর তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে k2। বুঝে গেছি? এবার যখনই তুমি এই পৃষ্ঠে তাপ দিচ্ছ, এই পৃষ্ঠে তাপ দিচ্ছ, তাপটা কি হবে, লম্বভাবে পরিবাহিত হয়ে এখানে আসবে। তাহলে লোহা যে পরিমাণ তাপটাকে পরিবাহিত করবে তার মান Q1 এর পাশে আসবে, তামা যে পরিমাণ তাপটাকে পরিবাহিত করবে সেটা পরিবাহিত এই পৃষ্ঠে আসবে, সেটা হচ্ছে Q2। টোটাল এই পৃষ্ঠে তাপ কত হবে, Q1 প্লাস Q2।
যে পরিমাণ তাপ এই দুটো প্লেট পরিবাহিত করবে, আমি এমন একটা ধাতব প্লেট নিব যার ক্ষেত্রফল হবে a, মানে এদের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, থিকনেসটাও সেই ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, একই পরিমাণ তাপ পরিবাহিত হয়ে এখানে আসবে একই সময় ধরে, তখন সেই পরিবাহী প্লেটটাকে বলা হবে এর তুল্য। তখন তার তুল্য তাপ পরিবাহিতাঙ্ক আমরা নির্ণয় করব। কি বলছি দেখেছি? তাহলে এর বেদের সমান হতে হবে, ক্ষেত্রফলের সমান হতে হবে, এবং এর যে দুটো প্লেট মিলে যে পরিমাণ তাপটাকে এই পৃষ্ঠে পাঠাচ্ছে ঠিক সমপরিমাণ তাপ ও একই সময় ধরে কিন্তু লম্বভাবে পরিবাহিত করবে, তবেই সেই পরিবাহী প্লেটটাকে আমরা বলবো এই দুটো প্লেটের তুল্য। সেক্ষেত্রে আমরা তুল্য তাপ পরিবাহিতাঙ্ক নির্ণয় করব। এই কথাটা বলছি বুঝেছি? তাহলে সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে বলো? তাহলে লোহার ক্ষেত্রে, এখানে লোহার ক্ষেত্রে বের করব Q1 কত হবে বলো? K1 A1 ক্ষেত্রফল A1, দুই বিপরীত পৃষ্ঠের টেম্পারেচার θ1 θ2, কারণ এখানে সংযোগস্থলের ব্যাপারই নেই। সংযোগস্থলের ব্যাপার আছে কি যে সংযোগস্থলের টেম্পারেচার আলাদা হবে, এইভাবে ব্যাপারটা কেন নেই। তাহলে এখানে θ2 এই প্রান্তে θ1, তাহলে এখানে ইনটু T ডিভাইডেড বাই কত হবে? d করছে না, থিকনেসটাকে d ধরে নেই। Q2 কত হবে? তাহলে তামা কি পরিমাণ তাপ পরিবাহিত করছে? তামা এই প্রান্তে যে তাপটা পরিবাহিত করছে সেটা হচ্ছে Q2। তাহলে Q2 সমান কত হবে? K2 θ2 মাইনাস θ1 ইনটু T ডিভাইডেড বাই d। বুঝা গেছে জিনিসটা? এই দুটো তাপের যোগ কেন করব? কারণ দুটো আলাদা মেটেরিয়ালস যে তাপটাকে এই পৃষ্ঠে পাঠিয়েছে, তাহলে এই পৃষ্ঠে মোট তাপ, এই পৃষ্ঠে মোট তাপ হবে Q1 প্লাস Q2। তাহলে এখান থেকে Q ইকুয়াল টু কত হচ্ছে? Q1 প্লাস Q। তাহলে কত হবে? K1 A1 θ2 মাইনাস θ1 ইনটু T ডিভাইডেড বাই D প্লাস K1 A K2 A2 θ2 মাইনাস θ1 ইনটু T ডিভাইডেড বাই D। বুঝা গেছে? এইবারে যে মেটাল প্লেটটাকে নেওয়া হবে, ঠিক আছে, যে মেটাল প্লেটটাকে নিচ্ছি তার সেকশন থাকবে, এখানে ক্ষেত্রফল ভাগ থাকবে কি? একটাই ক্ষেত্রফল হবে, যার ক্ষেত্রফল A সমান A1 প্লাস A2। তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কত হবে? K। উভয় পৃষ্ঠের টেম্পারেচার কত হচ্ছে? θ2 θ1, ঠিক আছে, দুই পৃষ্ঠের টেম্পারেচার θ1 θ2, এবং থিকনেস কত হবে? D, বেধটা D হবে। আর সেই ক্ষেত্রে Q পরিমাণ তাপ পরিবাহিত করবে, এখানে Q সমান যে মানটা পাচ্ছ এই Q পরিমাণ তাপটাই কিন্তু পরিবাহিত করবে। তাহলে সেই Q সমান কত হবে? তাহলে K ইনটু A ইনটু কত হবে? θ2 মাইনাস θ1 ইনটু T ডিভাইডেড বাই। বিষয়টা বোঝা যাচ্ছে? তাহলে Q এর মান এটা, আর Q1 এর মান এটা, Q2 এর মান এটা। তাহলে যোগ করে যে Qটা পাচ্ছে সেই Qটার সঙ্গে Qটা সমান হবে, তাহলে এই মানটাকে এখানে বসাতে হবে। তাহলে এই ভ্যালুটাকে এখানে বসাও, তাহলে কত আসছে? K ইনটু A ইনটু θ2 মাইনাস θ1 ইনটু T ডিভাইডেড বাই D ইকুয়াল টু K1 A1 θ2 মাইনাস θ1 ইনটু T ডিভাইডেড বাই D প্লাস কত হবে? K2 A2 θ2 মাইনাস θ1 ইনটু T ডিভাইডেড বাই D। তাহলে বোথ সাইড থেকে কোন কোন মানগুলো বাদ যাচ্ছে? তাহলে এইটা বাদ যাচ্ছে, D বাদ চলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? Ka ইকুয়াল টু K1 A1 প্লাস K2 A2। এটা বইয়ে কিন্তু এই ক্যালকুলেশন তোমাদের বইটা। তাহলে এখানে K ইকুয়াল টু কত হবে? K1 A1 প্লাস K2 A2 ডিভাইডেড বাই A। এবার এটাকে তুমি লিখে দিতে পারো K1 A1 প্লাস K2 A2 ডিভাইডেড বাই A1 প্লাস A2।
বিষয়টা বোঝা যাচ্ছে? এটা যে সমান্তরাল সমবায়যুক্ত পরিবাহী প্লেটগুলোর তুল্য তাপ পরিবাহিতা আমরা নিই। এবার এর জায়গায় তুমি A1 প্লাস A2 করতে পারো না, ওই দুটোর ক্ষেত্রফল সমান মান তো এই, ঠিক আছে? A1 প্লাস A2 হয়েছে, সবার হয়েছে? ক্যামেরা এটা নিয়ে আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে।